কি করে যেন এতগুলো উপন্যাস হয়ে গেছে, কি করে যেন এতগুলো লেখা হয়ে গেছে। আমার মনে হয় আমার লেখা খুব ভায়োলেন্ট লেখা। আমি জনপ্রিয় হলাম বা না হলাম সেটা আমার কাছে কখনোই গুরুত্বপূর্ণ ছিল না। সাধারণ থাকাই তার অসাধারণ সাধনা। লেখায়, যাপনে, মননে আখ্যানের গায়ে আলতো বুলিয়ে দেন মায়ার পালক, আবার স্তরে স্তরে তুলে রাখেন নিষ্ঠুরতা। মানুষের গল্প আর গল্পের মানুষ নিয়ে তার ছোট্ট নির্জন পৃথিবী। জনপ্রিয়তা তাকে ঘিরে থাকলেও তার লেখার টেবিল ছুঁতে পারেনি। পাঠকের ভালোবাসা তুলে রাখেন মনের সিন্ধুকে। নিজেকে যদিও তেমন সফল মনে করেন না, শুধু গল্পের শেষটুকু দেখতে পেলে আজও যিনি হয়ে ওঠেন আলোর পথযাত্রী, তিনি শরণজিৎ চক্রবর্তী। একটা বিন্দু থেকে যদি আজকে আমাদের গল্পটা শুরু করি, হ্যাঁ, একটা ছোট্ট ছেলে জন্মদিনে 50 টাকা উপহার পেয়েছে, মা হ্যাঁ। সেখান থেকে 10 টাকা দিয়েছে। হ্যাঁ। সেই 10 টাকা দিয়ে সে কাছের একটা বইয়ের দোকান থেকে হ্যাঁ। বনলতা সেন কিনে আনে। এই হত্যাইটুকুর দিকে যদি আজকে পিছন ফিরে তাকান, তাহলে কি মনে হয়, এটা গল্প নাকি সত্যি, নাকি গল্প হলেও সত্যি? আসলে এই যে বিন্দুটা, হ্যাঁ। এই বিন্দুর আগেও গল্প আছে। ক্লাস 3-তে যখন পড়ি আমি, হ্যাঁ। তখন আমি আর আমার আমার ছোট পিসির মেয়ে, আমার আচ্ছা। দিদি, আচ্ছা পিসতো দিদি, আচ্ছা বুইদি বলি আমি। আচ্ছা তো আমরা দুজন মিলে একটা গল্প লিখেছিলাম। আচ্ছা মানে তুই খানিকটা লিখবি, আমি খানিকটা লিখবো। আচ্ছা। তার কারণ অনেকটা গদ্য লিখতে তো খুব কষ্ট হয়, হাত ব্যথা করে। হ্যাঁ, কেননা গদ্য লেখা খুব কঠিন এবং অনেক পরিশ্রম সাধ্য ব্যাপার। ওই কাজটা আমি করতে চাইতাম না কোনো। আচ্ছা তো আমি আর আমার দিদি মিলে একটা গল্প লিখেছিলাম, এটা সেটা। তারপর মাঝখানে বন্ধ হয়ে যায়। ক্লাস 6-এ আমার বাবা আমাকে একটা গরমের ছুটিতে, 88 সাল, আমাকে একটা দেওয়া হয়, একটা ডায়েরি দিয়েছিল। সেই ডায়েরিতে আমি প্রথম নিজের লেখালেখি ছোট ছোট পদ্য লেখা শুরু করি। আচ্ছা আপনি যেটা বললেন, যে ঘটনাটা বললেন, এটা ক্লাস 10-এ পড়ি তখন আমি। আচ্ছা আমার জন্মদিন হয় না বাড়িতে, আমাদের বাড়িতে এরকম কোনো ব্যাপার ট্যাপার নেই। তাহলেও যখন জন্মদিন হয়েছিল সেবার পিসিরা ছিল, মাও একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, জাস্ট আর ওইটুকুই। তো আমাকে আমার পিসিমা, ছোট পিসি, 10 টাকার নোট 5টা দিয়েছিল, 50 টাকা। তখন সেটা অনেক টাকায়। তো তার থেকে মা আমাকে 10 টাকা দিয়ে বলে তুই একটা বই কেন। আচ্ছা তখন লেক মার্কেটে লেক বুক স্টল বলে একটা দোকান ছিল, পল্টুদার দোকান। আচ্ছা দোকানটা নেই, সেখানে গিয়ে আমি বই কিনতে গেছি। কিনতে গিয়ে দেখলাম যে ডান দিকের শেলফে, ঢোকার এই সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের শেলফে বনলতা সেনটা রাখা আছে। তার আগে আমি বনলতা সেন প্রচুর আমি নাম শুনেছি। আমাদের স্যার দেবব্রতবাবু আমাদের স্কুলে, তিনি প্রথম আমাদের বলেছিলেন যে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। ক্লাস 9-এ এই সব শুনে আমার মাথার মধ্যে এটা লাইনটা ছিল। এত তো বইপত্র তখন অ্যাক্সেস ছিল না, ইন্টারনেট ছিল না, কোথায় পড়াবার। আমাদের বাড়িতে কবিতার পড়ার কোনো চলই ছিল না, মা উপন্যাস পড়তেন শুধু। ফলে এটা মাথায় ঘুরতো, কিন্তু কোথায় পাবো এই লেখাটা। আমার চেনাশোনা বৃত্তের কেউই খুব একটা এসব পড়া টরে না। তো ওখানে বইটা পেয়ে যাওয়াতে আমি বইটা কিনি। 8 টাকা দাম নিয়েছিল, মনে আছে, যে 2 টাকা ফেরত এসেছিল। সেই কবিতা পড়া শুরু আচ্ছা বলতে পারেন আর কি। এবং কবিতার মাধ্যমেই লেখালেখিটাও শুরু হলো। হ্যাঁ, আমার এক বন্ধু, হ্যাঁ। সে আমাকে আমাকে একটা লেখা দেখায়, আম গাছ বলে একটা লেখা দেখায়। আচ্ছা খুব সুন্দর একটা পদ্য ধরনের একটা লেখা ছিল। আমি তখন ওটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে পড়ি যে ও এত দারুণ লিখেছে, তো আমাকেও লিখতে হবে। তখন তার আগেও আমি টুকটাক লেখার চেষ্টা করছি। তো ওইটা দেখে আমি আরো সিরিয়াস হয়ে যাই লেখালেখি নিয়ে। পরে জানা যায় যে ওটা অন্য একটা পত্রিকা থেকে ও এনেছিল। ওই স্কুল ছোটবেলায় তো এই মজাগুলো হয়, এগুলো অত সিরিয়াসলি আমার কোনো ব্যাপার নেই জীবনে। হ্যাঁ, তো যাই হোক, সেটা কোথাও হলো আমাকে ট্রিগার করেছে আর কি। আমার মনে পড়ছে, মানে আমি যখন স্কুল পেরিয়ে কলেজে ঢুকছি, তখন পাতা ঝরার মরশুমে বেরোচ্ছি এবং পড়ছি, এবং মানে মনে হচ্ছে এটা তো আমাদেরই গল্প। মানে আপনি লিখেছিলেন ওখানে যে এমন একটা বয়স যখন ভালোবাসার জন্য যা কিছু করা যায়, কিন্তু সেটা আমরা সেই বয়সে খুব রিলেট করছি। আজকে প্রায় আবার বেশ মানে বছর 15-20 পরে যখন আবার পড়তে গেলাম, তখন মনে হলো যেন
মানে আপনি আপনার লেখার ভেতর হুম। আশ্চর্য একটা মায়ার আঁচল চাপিয়ে রেখেছেন। এটা আমার পড়তে পড়তে এখন মনে হলো। তো এই শৈলীতে যে আপনি লিখবেন, এইটা মানে কখন থেকে ভাবনা শুরু করলেন যে আমার লেখার ধরনটা হবে এরকম? কোনো কিছুই না, মানে আমার নিজের ক্ষেত্রে আমি বলি, আমার কোনো কিছুই প্ল্যান্ড নয়। আমি যে লিখবো, আমার যে এতগুলো উপন্যাস হয়ে যাবে, সেটাও কখনোই কোনো প্ল্যান ছিল না। জাস্ট করতে করতে কি করে যেন এতগুলো উপন্যাস হয়ে গেছে, কি করে যেন এতগুলো লেখা হয়ে গেছে। এবং এই যে আপনি যেটা বললেন, মায়ার কথা বললেন, জগৎটা তো এর ওপরই চলছে, মায়ার ওপরই চলছে বলে আমার বিশ্বাস। এই ভাবে লিখবো, এই লিখবো, এটাও না কোনো প্ল্যান নয়। আমার মনে হয় না প্ল্যান করে খুব কিছু হয়। আমাদের মধ্যে থেকে প্রত্যেকজন লেখকের তার নিজের মতো করে একটা দেখা আছে, বলাও আছে। আমার বলার ভঙ্গিটাই হয়তো এইটা, যেটা ওভার দ্য ইয়ার অল্প অল্প করে পাল্টেছে। পাতাঝরা থেকে আজ অবধি, এখন শেষ অবধি যা লিখেছি তা কিন্তু অনেকটাই আঙ্গিক পাল্টেছে, কিন্তু ভেতরে যে থ্রেডটা, ওই মায়ার থ্রেডটা একই রয়ে গেছে। কারণ আমি পৃথিবীকে ওই চোখেই দেখি। আমার মনে হয় যে সবটা তো এটা দিয়েই বাঁধা, এই মায়া দিয়েই সব বাঁধা। যদি ভালো না লাগে, যদি আমি ভালো না বাসি, যদি ভালো না লাগে আমার মানুষকে, তাহলে আর কি বাঁচলাম? এখনো ছোটবেলার কথা বলুন, বা যুবক যখন আরো ছিলাম তখনকার কথা বলুন, সব এখন যখন মানে when I look back, তখন তো মায়াটাই অনুভব করি আর কি। সেটাই লেখার মধ্যে আসে। এটা যে খুব একটা স্টাইল ডেভেলপ করার জন্য লেখা ওরকম নয়, এভাবেই আসে আপনা থেকে। এটাই আপনার হ্যাঁ, বলা হ্যাঁ। বা এই জীবনকে দেখার এটাই ভঙ্গি। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি এভাবে আসে। আচ্ছা। না, এর পাশাপাশি আমি আরেকটা জিনিস যেটা আমার আপনার লেখা পড়তে পড়তে খুব মনে হয়, হ্যাঁ, যে সেই লেখার ভিতর স্তরে স্তরে খুব ভায়োলেন্স এবং নিষ্ঠুরতাও আছে। হ্যাঁ, একদিকে হ্যাঁ। যেমন আমি ওই একটা মায়াবী নরম আলো খুঁজে পাচ্ছি, হয়তো প্রেম ভেঙে গেছে তার জন্য সে ফুটবল ম্যাচ হারিয়ে দেওয়ার একটা চক্রান্ত করছে, কিংবা প্রেমিক অন্য জায়গায় চলে গেছে তার জন্য একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থতা করার জন্য একটা চেষ্টা চলছে। আপনার চরিত্রটা হুম, এই ধরনের ভায়োলেন্সেও লিপ্ত হয়। হ্যাঁ, আপনার যে মফস্বলের জীবন বা যে হ্যাঁ। মায়াবী জীবনের কথা আপনি বলছেন, হুম, হুম। তো সেই তার মাঝে মাঝে কি এই নিষ্ঠুরতাগুলো আপনি প্রত্যক্ষ করেছেন? আমার লেখার প্রথম পাঠক তো আমি নিজে। হুম। আমি যখন প্রথম দেখি, আমি নিজের লেখাকে দেখি, আমার মনে হয় আমার লেখা খুব ভায়োলেন্ট লেখা। ডার্কনেস আছে খুব, এবং খুব ভায়োলেন্স আছে। লোকের প্রেমটাই চোখে পড়ে মূলত, কিন্তু তার বেশি উপরে ভায়োলেন্স আছে আমার মনে হয়। সব লেখাতে প্রায় ভায়োলেন্স আছে। 95% লেখাতে ভায়োলেন্স আছে। তার কারণ, আমি যে মফস্বলে যখন বড় হয়ে উঠেছি, তার মধ্যে একটা ভায়োলেন্স ছিল। মারামারি হতো, খুন জখম হতো। তারপর যখন কলকাতা শহরে আসলাম, আমি দক্ষিণ কলকাতা যে অংশে থাকি, সেখানে যে লেক অঞ্চল একটা সময় ছিল, তখন ওখানেও যথেষ্ট পরিমাণের খুন জখম হতো। আমরা শুনতে পেতাম যে এই মৃতদেহ পাওয়া গেছে। হ্যাঁ, আমি যে অঞ্চলে থাকি তার পেছনে একটা আছে রাস্তা, সেখানেও একসময় খুব ভায়োলেন্স হতো। ভায়োলেন্স প্রোন জোন ছিল ওটাতে। এবং আমাদের বাড়ির কাছাকাছি, আমাদের বাড়ির থেকে একটা দুটো বাড়ি পরে, তার সামনে 2-3টে মার্ডার হয়েছে, এমনও হয়েছে। সেই গুলির শব্দ আমি রাত্রে পেয়েছি, বুঝতে পারিনি কিসের শব্দ। পরের দিন সকালে দেখছি পুলিশ খেয়ে আছে, কিন্তু ওখানে মার্ডার হয়ে পড়ে আছে। এই ভায়োলেন্সটা তো ছিলই। আর সামাজিকভাবে একটা ইন্টারনাল ভায়োলেন্স কিন্তু সবসময়তেই চলে আমাদের আশেপাশে, সারা পৃথিবী জুড়ে চলে। আপনি দেখবেন, মানে আমাদের বলে কিছু নয়, সারা পৃথিবীতে একটা ইন্টারনাল ভায়োলেন্স কিন্তু চলে, তাই না? সেইটা আমাকে ছোটোবেলা থেকে, আমি যখন ট্রেনে করে আমি স্কুলে যেতাম, লোকাল ট্রেনে করে দীর্ঘদিন আমি যাতায়াত করেছি, ডেলি প্যাসেঞ্জারি যেটাকে কমন ভাষায় বলে, আমি সেখানেও দেখতাম সামান্য তুচ্ছ কারণে মানুষ মানুষের সঙ্গে মারামারি করছে, ঝগড়া করছে, এবং খুব তিক্তভাবে ঝগড়া করছে। মেট্রোয় যখন আমি যেতাম, কলেজ স্ট্রিট যেতাম খুবই, তখন আমি দেখছি একটা সামান্য বসার সিট নিয়ে কীরকমভাবে তারা মারামারি করছে, একে একজনকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সে আবার ব্যাগ রেখে উঠে পাল্টা মারছে। সে কমিক্যাল সিচুয়েশন, মানে ব্যাপারটা মারামারি, কিন্তু আপনার দেখলে একটা সময় মানে হাসি হয় যে এরা কি করছে। আর বয়স্ক মানুষজন সামান্য একটা, আমি যে এই যে স্তরে স্তরে আমাদের বেঁচে থাকার মধ্যে যে একটা ইনার ভায়োলেন্স আছে, সেটা আমাকে ছোটো থেকে আমি চোখে পড়তো। আমার ছোটোবেলায় ওরকম একটা এক্সটার্নাল ভায়োলেন্স, বা যেটাকে ভায়োলেন্স বলে সেইটা বলুন, বা এই যে আমাদের বেঁচে থাকার যে এই একটা সবাই যেন রেগে আছে, সবাই যেন অন্যকে একটু ছোট করে দিতে পারলে বা বেঁচে যায়, যেন একটু অন্যের মুখ ম্লান করে দিতে পারলে বেঁচে যায়, এটা আমি দেখতাম। এবং আমার মনে হতো যে এটা টপকে আমাদের অন্য জায়গায় যেতে হবে।
এই জন্য আমি সবসময় একটু আনন্দের গল্প লিখতে চাই, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার যে একটা জার্নি সেটা করতে চাই সবসময়। গোটা কলকাতা আজ বৃষ্টিতে ভিজছে, ফলে আমাদের আড্ডাটা আজকে একটু ঘরে বাইরে, মানে বাইরে থেকে আমরা ঘরে চলে এসেছি। আমাদের যে কথা হচ্ছিল, হ্যাঁ। আপনি বলছিলেন যে আপনার লেখার মধ্যে নিষ্ঠুরতা আছে, কিন্তু সেখান থেকে অন্তত চান কোনো একটা আনন্দের জায়গায় উত্তীর্ণ হতে আর কি। কিন্তু তাতে তো এরকমও একটা সম্ভাবনা থাকে যে কেউ সমালোচকেরা অন্তত বা কেউ ভাবতে পারেন যে আপনি একই রকম লেখা লিখে ফেলেছেন, টাইপ কাস্টেড হওয়ার একটা ভয় থাকে। আমি যেরকম ভাবে গল্পই বলতে চাই, মূলত আমি গল্পের মানে উপন্যাস বলুন বা ছোট গল্প বলুন, তাদের আমি যে গল্প যেটাকে আমরা প্রকৃত অর্থে বলা হয়, আমি সেটাই লিখতে চাই। হ্যাঁ, এটা প্রথমে ক্লিয়ার করে নেওয়া ভালো। এখন গল্প যখন আমি লিখি তাতে দুটো সম্ভাবনা থাকবে, হয় মিল হবে নয় বিচ্ছেদ হবে, এর বাইরে আর কি হবে। আমি তো যখন গল্প লিখতে চাই ও এখন ঠিক আছে, আমি কি বলতে চাই এবার, এখন মজা হচ্ছে আমার অধিকাংশ গল্প মিলনে গিয়ে পৌঁছয়। বিচ্ছেদমূলক উপন্যাস বা গল্প, ছোট গল্প নিয়ে আমি কথা বলছি, উপন্যাস নিয়ে কথা বলছি মূলত। বিচ্ছেদ হচ্ছে এমন গল্প আছে, কিন্তু সেটা সংখ্যা অনেক কম, অনেক কম। এটাই আমার ধরন বলতে পারেন। আমি জীবনকে এইভাবেই দেখি যে এত আমাদের সবার বেঁচে থাকার তো প্রচুর দুঃখ কষ্টের জীবন, সবারই প্রচুর স্ট্রাগলের জীবন। তো তার মধ্যে থেকে আমি আমার মতো করে সবসময় ওই আনন্দে পৌঁছাবার চেষ্টা করি। হয়তো এই আনন্দ তো মুহূর্তের, আমরা তো জানি একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে পৃথিবী থেকে। তো আলটিমেটলি ইন আ লং শট জীবন ট্র্যাজেডি, কিন্তু ক্লোজ আপে যদি আমি মিলনাত্মক কমেডি যেটাকে বলে সেটা যদি পৌঁছতে চাই, আমি সেটাই চাই বেসিক্যালি। তাতে টাইপ হলো কি হলো না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আর প্রথম একরকম ছিল, এখন এতদিন লেখালেখির পরে আমি যে পরিমাণ ছোট গল্প লিখেছি বলুন, যে পরিমাণ ছোটদের গল্প লিখেছি বলুন, উপন্যাস লিখেছি কিশোরদের জন্য, বড়দের জন্য, ছোটদের জন্য, তাতে কেউ যদি বলে যে একরকম লিখেছেন তাহলে তারা ঠিক মতো আমার লেখা পড়েননি। দুটো চারটে পড়ে একটা ওপিনিয়ন ফর্ম করে তারা বলে, তার সমস্যা নেই। পৃথিবীতে আপনি যখন বেঁচে থাকবেন অনেকে অনেক রকম তো বলবে, ঠিক আছে। তো কিন্তু সামগ্রিকভাবে যদি কেউ পড়ে তাহলে দেখবে যে বিভিন্ন রকমের গল্পই আছে, বিভিন্ন রকমের ঘটনার কথা আছে। কিন্তু আমি যেটা চাই মূলত, যে আমি ওই অন্ধকার থেকে আলোর দিকে যেতে চাই। এইটাকে যদি কেউ টাইপকাস্ট বলে, টাইপকাস্ট, আমি তাতে আমার কোনো আপত্তি নেই। আপনার এই চাওয়াটা তো পাঠক খুব সাদরে বরণ করে নিয়েছে, এবং আপনার লেখা আমি মানে আমরা যখন কলেজ বেরোচ্ছি তখনও পড়েছি, ছোট বড় আমরা সবাই পড়ি, আমাদের এখন আরেকটু হয়তো বয়স গড়িয়েছে, আমরাও পড়ি। সুতরাং একটা ধারাবাহিক কয়েকটা প্রজন্ম ধরে আপনার লেখা এই জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয়তাটাকে কখনো হয়তো একটুখানি সন্দেহের চোখে দেখা হয়, আবার ঈর্ষার চোখেও দেখা হয়। আপনার নিজের কাছে নিজের লেখার সময় জনপ্রিয়তা কখনো সমস্যা তৈরি করেছে? সমাজ মাধ্যমে একদমই সচল নই আর কি। হ্যাঁ, আমি কোথাও নেই, কোথাও থাকি না, ফলে আমি জনপ্রিয় হলাম বা না হলাম সেটা আমার কাছে কখনোই গুরুত্বপূর্ণ ছিল না। থাকলে আমি আরও বেশি সোশ্যাল লাইফে থাকতাম, সেই জনপ্রিয়তার যে আভা সেটাকে আমি আমার জীবনে নেওয়ার চেষ্টা করতাম, সেটা করি না কখনো। আমি আমার মতো লিখি, সেটা জনপ্রিয় হলেও জনপ্রিয় না হলেও তাহলেও আমার কোনো অসুবিধা নেই। এখন আপনি এটা বলতে পারেন যে আপনি কি ভেবে লেখেন, না, আমার মাথায় গল্পগুলো প্রথম থেকে আজ অবধি এইভাবেই আসে। যখন একটা লেখার কথা ওঠে তখন আমার মাথায় এইভাবেই আসে, আগে আমি শেষটা দেখি। লিখে একটা সার্টেন ওয়েতে লিখে কেউ জনপ্রিয় হবে, এইটা পৃথিবীতে কেউ কোনোদিন করতে পারবে না। যে আমি এরকমভাবে লিখলে বা এরকমভাবে গান তৈরি করলে, এরকমভাবে ছবি বানালে বা এরকমভাবে কোনো কিছু করলে আমি জনপ্রিয় হবো, এর কোনো ফর্মুলা কিচ্ছু নেই। কেউ কোনোদিন এটা তৈরি করতে পারে না। কোনো লেখা জনপ্রিয় হয়, কোনো গান জনপ্রিয় হয়, কোনো ছবি জনপ্রিয় হয়, আবার অনেক কিছু হয় না। কিছু জনপ্রিয় হয়, অধিকাংশই জনপ্রিয় হয় না। কিন্তু যে কটা জনপ্রিয় হয় তার একটা টান থাকে, সেই টানে বাকি জিনিসগুলো মানুষ দেখে বা পড়ে, এটাই আর কি। জনপ্রিয়তা আপনার নিজস্ব লেখার প্রক্রিয়াতে কখনো কোথাও কোনোদিন মাথাতেই আসেনি, কেননা আমি যে খুব একটা সামাজিক জীবন, মানে সামাজিকভাবে লোকের সাথে খুব মেলামেশা করে থাকি, আমার নিজস্ব সামাজিক জীবন আছে, কিন্তু সেইটা ওই বৃহত্তর ভাবে আমি কখনো সেটাকে এক্সপ্লোর করি না। ফলে
জনপ্রিয়তা আমার লেখাকে এভাবে লিখলে না ব্যাপারটা দাঁড়াবে, এরকম কোনোদিন মাথাতেই আসে না। কারণ আমি তো জানি না ফর্মুলাটা কি, আমি জানি আমি কি লিখতে চাই। আপনার একটা নিজস্ব স্বর সেখানে কাজ করে আর কি, হ্যাঁ, আপনার হ্যাঁ, সমস্ত হ্যাঁ। লেখায়। মানে আমার দেখুন এই স্টাইল, যদি কোনো মানুষের স্টাইল হয়, স্টাইল তো সেটাই, তাই না? যে কোনো মানুষের স্টাইল তো সেটাই। আপনার আপনার একটা চরিত্রের কথাই মনে পড়ছে যে জেনিকে লেখা মার্কসের চিঠি উদ্ধৃত করে বলছে যে প্রেমের কথা তো সে আস্তে আস্তেই বলবে, জবাব চাই জবাব নয় করে তো বলবে না আর কি। সেটাই আর কি। আপনার লেখায় যদি শূন্যপথের মল্লিকাতেই ধরি, তার মধ্যে রাজনীতি আসছে, ক্ষমতার দ্বন্দ্ব আসছে, কিন্তু হয়তো মানে কোনো মতবাদ গল্পের সেই আকারে রকম, আসছে, হ্যাঁ, গল্পের আকারে, হ্যাঁ। আসছে। মানে এই কাউকে ছোট রাজনীতি করা এবং বড় করার আখ্যান, ব্যাপার নেই। হ্যাঁ, হ্যাঁ, এইটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন আমি না প্রত্যক্ষভাবে ওই রাজনীতির মানুষ নই। অনেকে আছে না ওভাবে চিন্তা করতে পারে, আমি ওভাবে চিন্তা করতে পারি না। সাধারণ মানুষ হিসেবে যখন ভোট আসে বা বেঁচে থাকতে থাকতে কিছু জিনিস মনে হয়, সেটা যেটা ঠিক বা ভুল মনে হয়, আমি সেভাবে ভোট দিই, ব্যাস সেটুকুই আমার, সেটুকুই। তার বাইরে হ্যাঁ, যে রাজনীতি নিয়ে একটা লেখা লিখবো বা ওরকমভাবে আমার কখনোই না ওই ওই বেন্ট অফ মাইন্ডটা আমার নেই। কি বলবো, ওভাবে এখানে একটা তীব্র মতবাদ, একদিকের মতবাদ ওরকমভাবে তৈরি হয় না আর কি। হ্যাঁ, কেননা আমরা বারবার দেখেছি চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। হ্যাঁ, তো আজকে যেটা আপনি ঠিক মনে করছেন, হয়তো 10 বছর পর দেখা যাবে সেটা ভুল, বা আপনি হয়তো সেটাকে কন্ট্রাডিক্ট করছেন, বুঝেছেন তো? তাই আমার মনে হয় যে কোনো একটা দিকে যদি স্টিক করে যান আপনি, তাহলে কোথাও হয়তো সেটা জীবনকেও একটা রুদ্ধ করে দেয় আর কি। এটা আমি জীবনের কথা বললাম। কিন্তু রাজনীতির ভাবে যে অতটা বিশ্লেষণ, অতটা পড়াশোনা, উইন্ডে নিয়ে আমি খুব একটা আগ্রহ বোধ করি না আর কি। যে মানে বেঁচে থাকার যে রাজনীতি আশেপাশে, সেটা আমি বুঝতে পারি। একটা মতবাদ ধরে সেইভাবে লেখালেখি করা, ও আমার দ্বারা মানে হয় না, আমার ইচ্ছেই করে না। আর আমার যা ইচ্ছে করে না তা আমি লিখি না। কিন্তু যেমন নিষ্ঠুরতা আপনার লেখায় আসে, ভায়োলেন্স আসে, সেভাবে ক্ষমতার দ্বন্দ্ব আপনার লেখায়। দেখুন ক্ষমতার দ্বন্দ্ব তো মানুষের যবে থেকে মানুষের ইতিহাস লেখা হচ্ছে বা ইতিহাসেরও আগে, সব জায়গায় তো এটাই তো দ্বন্দ্ব না, ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতাটাই তো আসল মানুষ চায়, ক্ষমতা আসলে সব আসবে। তো এই দ্বন্দ্বটা তো থাকবে, এটা তো বেঁচে থাকারও দ্বন্দ্ব, তাই না? ছেলে যখন বড় হয় তার সঙ্গে বাবার যে দ্বন্দ্বটা লাগে, সেটা তো কোথাও একটা ক্ষমতারই দ্বন্দ্ব লাগে। যে প্রেমিক প্রেমিকার মধ্যে দ্বন্দ্ব আসে, জেনারেশনাল একটা গ্যাপ, যেটা আর কি হয়, জেনারেশন গ্যাপ বলে যেটাকে, তার একটা কনফ্লিক্ট আসে। নো কনফ্লিক্ট নো ড্রামা। তো যদি ড্রামা, যেহেতু আমি যদি গল্প লিখতে চাই, আমার লেখার মধ্যে যেহেতু ড্রামা আছে, তাই তো কনফ্লিক্ট পয়েন্টও থাকবে, তাই আছে। আপনি যখন লেখালেখি শুরু করছেন, সেই সময় নিশ্চয়ই আপনার যারা অগ্রজ ছিলেন তাদের সাহচর্য পেয়েছেন, বা তারা লেখালেখির দিকে এগিয়ে দিয়েছেন ইত্যাদি ব্যাপার। একদিকে যদি প্রেমকে আমি রাখতে পারি, বা ভালোবাসা যার কথা আপনি বলছেন, বেঁচে থাকার আনন্দে রাখতে পারি, সেই বেঁচে থাকার আনন্দের একটা বড় অংশ আপনার আখ্যানের মধ্যে খেলা চলে আসে। হ্যাঁ। কিন্তু সেই অর্থে যেটাকে ক্রীড়া সাহিত্য বলে আমরা আলাদা করি, হয়তো আপনার লেখাকে সেভাবে করি না, কিন্তু লেখার মধ্যে মধ্যে ফুটবল, হ্যাঁ, স্পোর্টসম্যান ক্যারেক্টার, হ্যাঁ। থেকে যায়। শুধু খেলা ভালোবাসেন বলে? খেলা ভালোবাসি তো অবশ্যই, এবং তার সঙ্গে যেটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের বাড়িতে সম্পূর্ণটা খেলার আবহতেই আমি বড় হয়েছি। আমার জেঠু, আমার ঠাকুরদা, তার বাবা, আমার প্রপিতামহ থেকে সবাই ফুটবল খেলতেন, সবাই। আমার জেঠু, আমার বাবা, আমার সেজ কাকা, যাকে আমি ভাইপো বলে ডাকতাম, সবাই চলে গেছে পৃথিবী ছেড়ে, সবাই কলকাতা মাঠে খেলেছেন। আমার 2 কাকা, তারাও সুব্রত কাপ খেলেছেন নিজেদের স্কুলের হয়ে। ফলে ফুটবলটাই ছিল সব। যে বাবা ছোটবেলায় বলতো যে ভদ্রবাড়ির ছেলে, পড়াশোনা তো হবে, কিন্তু ফুটবলটা কি হবে, ফুটবলটা কি হবে। তো ফুটবলটাই আমাদের জীবনের আনন্দ বলুন, বেঁচে থাকার একটা কি বলবো, অবিচ্ছেদ্য অঙ্গ যাকে বলে। এই যে ওয়ার্ল্ড কাপ চলছে, আমার যারা ভাইরা আছে তাদের সঙ্গে আমার নিয়মিত হোয়াটসঅ্যাপে এই নিয়ে যোগাযোগ হয়। আমি যেটি সব টিমকে সাপোর্ট করি ঠিক আছে, কিন্তু আমি উগ্র সমর্থক নই। হ্যাঁ, কখনোই আমি অন্য আমার বিরোধী দল মানে হয় না যে বিরুদ্ধ দলের যারা, তাদের সাথে কখনো না, আমি কখনো তাদের সঙ্গে তাদের মন খারাপ করে এমন কোনো কথা তাদের আমি বলি না। তাদেরকে খারাপ কথা বলা, তাদেরকে উস্কানিমূলক মন্তব্য করা, তাদেরকে ছোট করা, এগুলো আমি কখনোই করতে চাই না। আলটিমেটলি খেলা তো রে বাবা, আলটিমেটলি খেলা মানে স্পোর্টস না, স্পোর্টসে তো স্পোর্টসম্যান স্পিরিটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। খেলা দেখতে ভালো লাগে, নিজে যে দলকে সমর্থন করি সেটা জিতলে ভালো লাগে,
কিন্তু গালাগালি করা, অন্যকে ছোট করা, হ্যাঁ, সেটা মারামারির পর্যায়ে নিয়ে যাওয়া, মুখ দেখা দেখি বন্ধ, এগুলো খুব ছেড়ে, এগুলো ভালো লাগে এই না। স্পোর্টসম্যান স্পিরিটটাই আপনার ওই আখ্যানের মধ্যে চলে আসে, যে জীবনের উদযাপন যখন হচ্ছে, বেঁচে থাকা, জিতে যাওয়া, এই হ্যাঁ, জায়গাগুলোর দেখুন মধ্যে চলে এইটাই তো আসল, জানেন তো, এটাই আসল। আমরা সবাই ছোট ছোট যে স্পার্ক পেয়েছি না জীবনে, বেঁচে থাকা একটা স্পার্ক ছোট ছোট, সেটাকে আমাদের ক্যারি করতে হবে, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। সেটা না ওই নেগেটিভিটির মধ্যে বাঁচবে বলে আমার মনে হয় না। সব কিন্তু আমার ধারণা বলছি, আমার ধারণার বাইরে 1,00,000 ধারণা হতে পারে, হ্যাঁ, সেগুলোর প্রতিও আমার সম্মান আছে। আমি আমার যা বিশ্বাস, যে বিশ্বাস থেকে আমি জীবনকে দেখি, জীবনের দিকে তাকিয়ে যে আনন্দ আমি পাই, বা যেই স্ট্রেসফুল লাইফ অন্যদের মতো আমাকেও কাটাতে হয়, হুম। সেই স্ট্রেস থেকে বেরোবার জন্য এই লেখাটা অন্যতম আমার হাতিয়ার বলতে পারেন। ছোটবেলায় বলতাম যে এত চাপে থাকতে থাকতে আমার আর লম্বাই হওয়া হলো না। হ্যাঁ, তো এই যে নানান রকম চাপের মধ্যে অনেককেই থাকতে হয়, হ্যাঁ, আমার মনে হচ্ছে এই লেখাটা না আমাকে একটা আশ্চর্য আনন্দ দেয়। এবং যখন আমি ভাবি উপন্যাস লিখতে গিয়ে বা ছোট গল্প লিখতে গিয়ে শেষে আমি এমন একটা জায়গায় পৌঁছবো যেখানে অনেক আনন্দ হবে, যেখানে মানুষের মিল হবে, ওটা আমাকে খুব এক্সাইট করে। এবং মনে হয় যে আমি ওখানটাতে কখন পৌঁছবো, আমাকে ওখানটাতে পৌঁছতে হবে, লেখার মাধ্যমে পৌঁছতে হবে। এবং যদি বেঁচে থাকার মাধ্যমেও পৌঁছতে পারি, বা আরেকটাও ইম্পর্টেন্ট কথা বলি এবার, এটা হচ্ছে পরের ধাপের কথা, যে আমি যখন পাঠকদের সামনে সেই লেখাটা তো রাখছি, হুম। তারাও যদি সেই লেখাটা পড়ে তাদের এই এত কষ্ট, এত স্ট্রেস, এত কিছুর মধ্যেও যদি দুদণ্ড শান্তি পায়, তাহলেও একটা কোথাও মনে হয় যে আমি যে লেখার সময়টা দিলাম, বা আমি যে কথাটা বলতে চাইলাম, সেটাও কোথাও তাদের সঙ্গে আমি অ্যালাইন করলাম, বা তাদের সাথে আমি রেজোনেট করলাম আর কি। হ্যাঁ, এইটাই আমার মূল বক্তব্য, কিন্তু এইটা যে কোথাও একটা হ্যাঁ, মিলতে পারলাম হ্যাঁ, আর কি। একটা ফিল পজিটিভ অ্যাবাউট লাইফ আর কি। এই যে জীবনটা যে এতটাও খারাপ নয়, হুম, হ্যাঁ, প্রতি মুহূর্তে যে এত কিছুর মধ্যেও দিয়ে আমরা যে বেঁচে আছি, এই যে ফুলটা ফুটছে, সুন্দর হাওয়াটা বিকেলে বইছে, সেটুকু অনুভব করার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটুকু যেন যদি লেখা পড়েও আমার পাওয়া যায়, সেটাই অনেক আমার কাছে অনেক। নিজের মতো করে লিখতে চেয়েছিলেন, নিজের মতো করে লিখে যাচ্ছেন, পাঠকের ভালোবাসা পেয়েছেন, আহ, পুরস্কৃতও হয়েছেন, মান্য পুরস্কারও পেয়েছেন। পাঠকের কাছে আপনি একজন সফল লেখক। আপনার কাছে সাফল্য কি? আমার কাছে না সাফল্য জিনিসটা আমার মনে হয়, সাফল্য 70% শো অফ। আমার চেয়েও মানে আমি নিজেকে খুব একটা সফল মনে করি না, আমি খুব অনেস্টলি বলছি। এটাকে অনেকে বিনয় বলতে পারেন, যে একদম আমাকে অনেক কেউ কেউ আমার কয়েকজন আছে যারা খুব ঘনিষ্ঠ, তারা বলে বিনয়ের ঝাউ গাছ। এসব বলে আর কি। বন্ধুরা তো বলবেই, বন্ধুরা না বললে কে আর বলবে বলুন, বন্ধু বা পছন্দের লোকেরা এগুলো বলবে। কেউ কেউ বলে যে তুমি বড় বেশি এগুলো বলো না, অ্যাকচুয়ালি তারা তো আমার দিকটা জানে না। আমি এটা মফস্বল শহরের, ছোট্ট মফস্বল শহর থেকে এসেছি, যেখানে আমাদের বাড়িতে কেউ কোনোদিন লেখালেখি করতো না, মানে লেখালেখি ধারে পাশ দিয়ে যেত না। হয়তো আমার মায়ের বড়জোর নিজেদের স্কুল ম্যাগাজিনে কিছু লেখা ছাপা আছে, ওইটুকুই আমাদের বাড়িতে লেখালেখি, এবং কেউ এটাকে কোনোদিন গুরুত্বও দেয়নি। আমার ডাকনাম রাজা, রাজা লেখে এইটুকুই, কিন্তু সেটা যে গুরুত্বপূর্ণ বা সেটা যে ভালো কেউ কিছু বলেনি। আমাদের বাড়িতে খুব মজার মানুষজন, সবার উইট খুব, সবাই ভীষণ উইটি, এবং আমি সেখানে সবার কাছ থেকে হাঁ করে সবার কথাই শুনতাম যে এত দারুণভাবে এরা মজা করতে পারে কি করে। ফলে আমার খুব কাছের মানুষ যারা না, তারা আমায় কেউ কোনোদিন গুরুত্ব দেয়নি, যে ও আছে আরেকজনের মতোই আছে আর কি, খিচুড়ির লাইনে দাঁড়িয়ে থাকে অনেকে, ও একটা দাঁড়িয়ে আছে খিচুড়ির লাইনে। ফলে যখন যা একটু আধটু পরিচিতি হয়েছে, সেগুলোকে না কেউ বড় সড়ো করে দেখানো হয়নি, আমার মনের মধ্যেও সেটা আসেনি। আমার মনে হয় আমার বাবা আমার চেয়ে অনেক বেশি সফল মানুষ, খুব গরিব বাড়ি থেকে আমার বাবা নিজের যে ফিল্ডে সেখানে অনেক বেশি সে কাজ করেছে, নিজের অনেক লোকের সে অন্ন সংস্থান করতে সক্ষম হয়েছে, পেরেছে। ফলে আমি এরকম দেখেছি, আমার ছোট পিসে মশাইকে দেখেছি, আমার সেজ কাকাকে দেখেছি, আমার ঠাকুরদাকে দেখেছি, এই লোকগুলো আমার সঙ্গে খুব সফল মানুষ, যে অনেক মানুষের বেঁচে থাকার তারা উপকরণ তৈরি করেছে। আমাকে হয়তো বলবে যে আমার লেখা পড়েও কেন কোনো মানুষ যদি লাগে ভালো, সেটুকুই ঠিক আছে। সফল অসফল এগুলো আমি চিন্তা করতেও চাই না। এগুলো চিন্তা করলে না মানে এগুলো প্রয়োজন নেই, জানেন তো, আমার মনে হয় এগুলো প্রয়োজন নেই, এগুলো খুব টাইম বাউন্ড ব্যাপার একটা। আজ যে সফল কাল অসফল, কাল অসফল আজ সে মানে তারপরের দিন সে সফল, মানে এগুলো ভেবে কোনো লাভ নেই। আমি যদি লিখে যেতে পারি, যদি আমার মাঝখানে শরীর খুব খারাপ হয়েছে, মাঝখানে গত কয়েক বছর খুব অসুস্থ আমি থাকছি মাঝে মাঝেই, তো যদি আমাকে শরীর দেয়, যদি আমার মন দেয়, যদি আমি লিখে যেতে পারি,
লিখে যেতে পারাটা না আমি সাফল্য মনে করি সবার, আমার শুধু নয় না, অন্যান্য যত লেখক আছেন, কবি আছেন, যারা যে কাজ করেন সেটা যদি তারা নিরন্তর নিজের ইচ্ছে মতো করে যেতে পারেন, সেটাই তাদের মতো সাফল্য, এটাই আমার মনে হয়।